আচ্ছা, আপনারা সকলে জানেন যে পর্তুগাল একসময় ব্রাজিলকে শাসন করেছে। প্রায় ৩৫০ বছর ধরে সরাসরি পর্তুগালের অধীনে ছিল ব্রাজিল। অথচ ব্রাজিল বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ, যে কিনা পর্তুগালের চেয়ে প্রায় ৯০ গুণ বড়। তাহলে এত ছোট একটা দেশ কিভাবে ব্রাজিলের মতো এত বিশাল দেশকে শাসন করলো, আর কিভাবে বা ব্রাজিল পেল স্বাধীনতা? আসুন আজকে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। ক্রিস্টোফার কলম্বাসকে তো সকলেই চেনেন, তাই তো? খুবই বিখ্যাত পর্যটক। তিনি ১৪৯৪ সালে আমেরিকায় পৌঁছান। তো তার আমেরিকা আবিষ্কারের পরপরই ইউরোপীয় দেশগুলোর মাঝে একটা কারাকারি পড়ে গেল। কার আগে কে নতুন দেশ আবিষ্কার করবে, সে দেশের দখল নিবে। এই সময় স্পেন ও পর্তুগাল তাদের মাঝে একটা অদ্ভুত চুক্তি করল, ট্রিটি অফ টর্ডেসিলিস। তারা প্রায় ৪৬ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমারেখা বরাবর একটা দাগ টানল। তারপর স্পেন বলল, এই দাগের পশ্চিমে যা এলাকা আছে সব আমার, আর পর্তুগাল বলল, পূর্বে যা এলাকা আছে সব আমার। এভাবে তারা আমেরিকাকে নিজেদের মাঝে ভাগ করে নিল, মানে নিজে নিজেই সব কিছু। যাই হোক, আমরা মূল গল্পে ফিরে আসি। পেদ্রো আলভারেজ কাব্রাল, এই পর্তুগিজ নাবিকের খেয়াল হলো তিনি ভারত যাবেন, যাতে ভালো মশলার ব্যবসা করা যায়। তখন সবাই ভারত আসছিল মশলার ব্যবসা করার লোভে। তো কাব্রাল ভারতের উদ্দেশ্যে জাহাজ চালালেন ঠিকই, কিন্তু পৌঁছে গেলেন অন্য এক জায়গায়। এই জায়গাটি আজকের যুগের ব্রাজিল। ব্রাজিলের তেরা দে সান্তায় ১৫০০ সালের ২২ এপ্রিল কাব্রাল ল্যান্ড করেন। তো পর্তুগিজরা এই নতুন দেশে এসে দেখল যে নেয়ার মতো তেমন কিছু নেই, শুধু এক জাতের গাছ ছাড়া। এই গাছটা খুব ইন্টারেস্টিং। গাছের ভেতরের রং টকটকে লাল, অ্যাম্বারের মতো। পর্তুগিজরা গাছটির নাম দিল ব্রাসা। ব্রাসা মানে পর্তুগিজ ভাষায় অ্যাম্বার। এই ব্রাসা গাছ প্রচুর পরিমাণে সংগ্রহ করলো তারা, আর সোজা গিয়ে ইউরোপে বিক্রি করা শুরু করলো। গাছটি থেকে কাপড়ের লাল রং প্রস্তুত হতো। আপনাদের আশা করি আর বলে দিতে হবে না যে ব্রাসা থেকে এসেছে ব্রাজিল নামটি। আর এই ব্রাসা গাছের বর্তমান নাম হচ্ছে ব্রাজিল উড গাছ। দেশটির উপকূল ভর্তি ছিল জঙ্গল, আর এই জঙ্গলে থাকতো টুপি গুয়ারানির মতো আদিবাসীরা। পর্তুগিজরা তাদের সাথেই ব্যবসা করত, ভেতরে তেমন ঢুকেনি। তবে দৃশ্যপট পাল্টে গেল ১৫৩০ সালে এসে। ফরাসিরা এই গাছের ব্যবসায় হাত দেওয়ার চেষ্টা করছিল। তো পর্তুগালের তখনকার রাজা তৃতীয় জন, তিনি একটা কাজ করলেন। তিনি করলেন কি, ব্রাজিলের সোজা পর্তুগিজ নৌবহর পাঠিয়ে দিলেন, আর অধিকৃত জায়গাগুলোকে সরাসরি পর্তুগিজ শাসনে নিয়ে আসলেন। তো নেটিভরা তো এত সহজে ছাড় দিবে না, তারা পর্তুগিজদের সাথে লড়াই শুরু করলো। তবে এখানে সমস্যা দুটো। এক, পর্তুগালের আছে ফায়ার আর্মস, মানে বন্দুক, পিস্তল, আর সেই সাথে ইউরোপ থেকে তারা নিয়ে এসেছে নানা রোগ। এই রোগে নেটিভ মানুষগুলোর সংখ্যায় একদম কমে গেল, দলে দলে মরতে লাগলো। আর পর্তুগিজ দখলদাররা বিশাল একটা অংশ কবজা করে ফেলল। সেই সাথে তারা আরও একটা কাজ করেছিল, নাবিকদের সাথে এলো খ্রিস্টান পাদ্রীরা। দলে দলে নেটিভদের খ্রিস্টান বানিয়ে দলে ঢোকানো শুরু করলো। অর্থাৎ নীরবেই একটা জেনোসাইড ঘটে গিয়েছিল এই পর্তুগিজ অধিকৃত এলাকা জুড়ে। সুগার এম্পায়ার মানে চিনি সাম্রাজ্য। খুবই অদ্ভুত একটা নাম, তাই তো? হ্যাঁ, এই নামেই কিন্তু ডাকা হতো পর্তুগিজ ব্রাজিলকে। কেন জানেন? কারণ ব্রাজিলে উৎপাদিত হওয়া চিনি ১৬ থেকে ১৭ শতকে ব্রাজিলের যে উত্তর পূর্বাংশ আছে সেখানে পর্তুগিজরা আখের চাষ শুরু করে দিল। প্রচুর লাভ, তবে শ্রমও দিতে হয় বেশি। ফলে পর্তুগিজরা দাস আনা শুরু করেছিল আখের ক্ষেতে কাজে লাগানোর জন্য। আমরা পূর্বের একটা ভিডিওতে এই দাস ব্যবসা সম্পর্কে ডিটেলসে বলেছি। উত্তর পূর্বের প্যারানাম্বুকো, বাহিয়া, রিসাইফি এসব জায়গায় আখের চাষটা বেশি হতো। তবে আপনারা তো জানেন যে চিনির লোভে পিঁপড়া আসে। তো এই লাভজনক আখ ব্যবসা কবজা করতে ব্রাজিলে হানা দিল ডাচরা। তারা ১৬৩০ সালে এসে নর্থ ইস্টার্ন ব্রাজিলে ঘাঁটি গাড়ে। তবে বেশি বছর থাকতে পারেনি। ২৪ বছর পর ১৬৫৪ সালে পর্তুগাল ডাচদেরকে ব্রাজিল থেকে তাড়িয়ে দেয়। চিনির ব্যবসা পর্তুগালকে ধনী বানিয়ে দিয়েছিল। ব্রাজিলকেও চিনছিল সারা বিশ্ব। তবে ১৬৯০-এ এসে আরও ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটল। ব্রাজিলে আবিষ্কৃত হলো সোনা। ব্যাস, ইউরোপ থেকে হাজারে হাজারে অভিবাসী ব্রাজিল আসা শুরু করলো। হিউজ মাইগ্রেশন। কিছু সময় পর আবিষ্কৃত হলো ডায়মন্ড, মানে হীরা। বাস, ব্রাজিলকে আর পাইকে, পর্তুগাল তো একদম লালে লাল। তবে সব ভালো সময়েরই একটা শেষ থাকে। সাল ১৮০৭। ইউরোপের আকাশে মেঘ ঘনিয়ে এলো। মেঘটাকে জানেন?
মেঘটা হলো নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন এসে পর্তুগাল দখল করে বসলেন। পর্তুগালের রাজা ষষ্ঠ জন কিন্তু নেপোলিয়নের কাছে হার মানেননি। তিনি পালিয়ে চলে গেলেন ব্রাজিলে। ব্রাজিলে বসে পর্তুগিজ সাম্রাজ্য শাসন করতে লাগলেন। তৈরি করলেন ইউনাইটেড কিংডম অব পর্তুগাল, ব্রাজিল অ্যান্ড আলগারভেস। সত্যি বলতে এই ঘটনাটা খুবই ইউনিক, কারণ এর আগে কোনো ইউরোপীয় পাওয়ার কলোনিতে বসে সাম্রাজ্য শাসন করেনি। দেশটা ছিল ফার্স্ট ক্লাস, কলোনি ছিল সেকেন্ড ক্লাস। কিন্তু ষষ্ঠ জনের এই কাণ্ডে ব্রাজিল পর্তুগালের সমমর্যাদা পেয়ে গেল। নেপোলিয়ন 1815-তে ক্ষমতা হারান, আর 1820 সালে পর্তুগাল ফ্রান্সের দখল থেকে পুরোপুরি মুক্ত হয়। তখন ষষ্ঠ জন করলেন কি, তিনি পর্তুগাল ফিরে গেলেন, আর যাওয়ার আগে তার ছেলে পেদ্রোকে ব্রাজিলে রেখে গেলেন এজেন্ট হিসেবে। তো জন যাওয়ার পর 1821-এ আবার ব্রাজিলকে আগের মতো কলোনি উপাধি দিয়ে দিলেন। মানে ব্রাজিল এতদিন যে সম্মানটা পেত সেটা আবার নাই। সাথে তিনি পেদ্রোকে বললেন যে বাবা তুই চলে আয়। কিন্তু এবার ঘটনা উল্টা। প্রিন্স পেদ্রো ঘটনার মোড়ই ঘুরিয়ে দিলেন। 1822 সালের 7 সেপ্টেম্বর এই দিন পেদ্রো ইপিরাঙ্গা নদীর কাছে ঘোষণা দিলেন ইন্ডিপেন্ডেন্সিয়া ও মরতে, অর্থাৎ স্বাধীনতা নয়তো মৃত্যু। ইতিহাসে এই ঘটনা পরিচিত ইপিরাঙ্গার কান্না হিসেবে। জন ছেলের এই পাকনামিটা সহজে মেনে নেননি। 2 বছর হালকা যুদ্ধটুদ্ধ হলো, কিন্তু পর্তুগালের পাঠানো সেনারা পেদ্রো সমর্থকদের হাতে ভালোই মার খেল। 1824-এ এসে জন বললেন যে ঠিক আছে বাপ, তোর দেশ নিয়ে তুই থাক, ব্রাজিল স্বাধীন। সেই থেকে স্বাধীনতা পেল ব্রাজিল। তবে এরপরও দুটি কথা না বললেই নয়, ব্রাজিল তো ব্রাজিল সাম্রাজ্য হিসেবে স্বাধীনতা পেল, কিন্তু রিপাবলিক অফ ব্রাজিল হলো কখন, বা রাজতন্ত্র কখন গেল? এর উত্তরে আমাদের দুটো ঘটনা বলে যাই। প্রথমটি 1888 সালের দাসপ্রথা বিলুপ্তি। আপনারা তো জানেন যে ব্রাজিল আফ্রিকা থেকে 50 লক্ষেরও বেশি দাস নিয়ে এসেছিল। 1888 সালে সোনালী আইনের মাধ্যমে দাসদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়। তারা আর খেতে কামারে কাজ করতে বাধ্য না, তারা এখন থেকে মুক্ত। আর এই সোনালী আইনের প্রতিক্রিয়ায় হলো 1889 সালের কু। যেহেতু দাসরা এখন মুক্ত, সুতরাং কৃষি জমির যে মালিক পক্ষ তাদের মাথায় হাত পড়ল। তারা ব্রাজিলের রাজার উপর খেপে গেল। ফলে 1889 সালে ব্রাজিলীয় মিলিটারি কু করে রাজাকে ক্ষমতাচ্যুত করে দেয় এবং রাজতন্ত্রের অবসান ঘটিয়ে রিপাবলিক অফ ব্রাজিল ঘোষণা করে। ফলে ব্রাজিল পেল নতুন পরিচয়, আর পেল নতুন একটা পতাকা। এই যে পতাকাটা আমরা রাস্তায়, ছাদে, বারান্দায় উড়িয়ে থাকি, এই পতাকাটাই 1889 সালে ব্রাজিল পেয়েছিল। তো অনেক কথা বলে ফেললাম, তবে মূল গল্প এটাই। 1500 সালে কাব্রালের ব্রাজিলে আসা, আর 1889 সালে মিলিটারি কু। মাঝখানে 450 বছর। এরপরও ব্রাজিলে কিছু খুঁটিনাটি চলেছে, বিশেষ করে 2 বিশ্বযুদ্ধ ঘিরে, তবে সেই গল্প আরেকদিন। তো এরকম আরও ঐতিহাসিক ঘটনা, ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমরা আরও বেটার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই বলবেন, আমরা আছি।